ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ এবং অন্যান্য প্যানেলিস্ট বৃন্দ। তারা খুব সুন্দর আলোচনা হয়েছে এতক্ষণ পর্যন্ত। আমি তন্ময় হয়ে শুনছিলাম। সিওপিডির কারণ বলাই হয়েছে যে 85 বা 90% ক্ষেত্রে ধূমপান। অতএব বুঝতে হবে যে যে কোনো শিক্ষার জন্য সিওপিডি সম্বন্ধে প্রথমত এই দিকে আলোকপাত করতে হবে। এর বাইরে যে 10% বা 15% পেশেন্টেরও সিওপিডি হয়, সেটা আমরা বলেছি যে ইনডোর এবং আউটডোর পলিউশন, যেগুলোতে মানুষের শ্বাসতন্ত্রের ভিতরে ধুলাবালি প্রবেশ করে। এবং আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে মায়েরা যারা লাকড়ি দ্বারা রান্না করেন, দীর্ঘদিন এই ধোঁয়ার ভিতরে যারা কাজ করেন, ধোঁয়া দিয়ে ফু দিয়ে দিয়ে রান্না করতে হয়, তাতেও তাদের অনেকটা কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ধরনের গ্যাস ইনহেলেশন হয়। তার ফলে দেখা যায় যে নন স্মোকার, ধূমপান করেন না মায়েরা, কিন্তু তাদেরও কারো কারো সিওপিডি হয়। তো মূলত এখন প্রশ্ন হচ্ছে যে সিওপিডি যদি এই 85% ক্ষেত্রে ধূমপান দায়ী হয়, তাহলে মূলত এই ধূমপান সম্বন্ধে এবং সিওপিডি রোগটি কী এবং এই ধূমপান যে সিওপিডি করে সেই বিষয়টি জনগণকে ভালোভাবে বোঝাতে হবে। এবং জনগণ বলতে আমি আরও বেশি দৃষ্টিপাত করতে চাই, বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্র আছে, তাদের কোর্স কারিকুলামে এই ধরনের মেডিকেল বিষয়, জনস্বাস্থ্যমূলক বিষয় কিছু কিছু আমার মনে হয় কারিকুলামে ঢুকিয়ে দেওয়া দরকার, যাতে করে তারা এই বয়সেই, যেই বয়সটাতে মানুষ ধূমপান শুরু করে, সেই বয়সেই তারা এ সম্বন্ধে ধারণা নিতে পারে এবং ধূমপানে জড়িত না হয়, সম্পৃক্ত না হয়। এখন ধূমপান যারা করেই ফেললো, 20 বছর 30 বছর যারা ধূমপান করে ফেলে, তাদের একটা বিরাট অংশের ভিতরে সিওপিডি অলরেডি তৈরি হয়ে গেছে। তো সেটি সম্বন্ধেও তাদের ধারণা করতে হবে যে সত্যি সত্যি তার সিওপিডি হয়েছে কি হয়নি। তিনি কি করে বুঝবেন যে এটি সিওপিডি? মূলত এর লক্ষণ হিসাবে আমরা 3টি উপসর্গকে বলে থাকি। একটি হচ্ছে কাশি, খুব অযাচিতভাবেই লম্বা সময় ধরে কাশি হতে থাকে, সে কাশি সারতে চায় না, বিভিন্ন অ্যান্টিবায়োটিক বা ব্রঙ্কোডাইলেটরে যায় না ইত্যাদি। আর হতে পারে যে শ্বাসকষ্ট, এবং শ্বাসকষ্টের ধরনটা হয় এমন, হ্যাঁ শ্বাসকষ্ট, ওই যে বললাম যে এটা শ্বাসকষ্টের অনুভূতিটা কিন্তু এক একজনের এক এক রকম। মানে সহসা মানুষ শ্বাসকষ্ট অনেক সময় স্বীকারও করে না, কিন্তু তাকে যদি বলা হয় যে আপনি আগে যেরকম হেঁটে দ্রুত হাঁটতে পারতেন, এখন কি সেটা পারেন? না, তা তো পারি না, একটু এখন ধীরে ধীরে হাঁটতে হয়। আপনি সিঁড়ি বেয়ে দোতলা 3 তলায় উঠতে পারেন? না, আগে অনেক পারতাম, 5 তলায় উঠতে পারতাম, কিন্তু এখন দোতলায় উঠলেই যেন দম ফুরিয়ে যায়। তো এই ধরনের কথা বলে, অযথাই হয়রান লাগে, এসব শব্দও মানুষ ব্যবহার করে। ফলে তাদের বোধগম্য ভাষায় তাদের কাছে এই সিমটমটি তুলে ধরতে হবে যে এগুলো কিন্তু সিওপিডির লক্ষণ। এবং এর সাথে কি হতে পারে যে কফ তৈরি হয়। সাধারণত অ্যাজমা এবং সিওপিডির একটা পার্থক্য হচ্ছে যে এরা কিন্তু খুব একটা, অ্যাজমা রুগীরা খুব একটা কফ ফেলে না, কফ কাশি দেয় কিন্তু সেটা শুষ্ক কাশি থাকে, তাদের কফ বের হয় না। কিন্তু সিওপিডি রোগীদের কফ তৈরি হয় এবং তারা কাশি দিয়ে সেই কফ ফেলতে পারে। ফলে যারা সাফারার, যারা 20 বছর 30 বছর ধূমপান করেছেন, তাদের শ্বাসতন্ত্রের রোগ হতে পারে এবং তাদের ভিতরে যে সিওপিডি অন্যতম, সেটি ধারণা মানুষকে দিতে হবে, এটি শিক্ষার মাধ্যমে দিতে হবে। এবং এর সংখ্যাটি যে কত, সেটির ব্যাপকতা কতখানি, সেটিও তাদের সামনে তুলে ধরতে হবে। আমি একটু বোঝাবার জন্য সহজে বলি, সেটা হচ্ছে বর্তমান বিশ্বে যে জনসংখ্যা আছে, তাতে প্রতি বছর 38 কোটি নতুন সিওপিডি রোগী যুক্ত হয়। এখন বুঝে দেখেন যে কি বিশাল সংখ্যক নতুন করে যুক্ত হচ্ছে। পূর্বের তো আছেই, যারা মারা গেলেন তো গেলেন, এবং এদের ভিতরে প্রতি বছর 30 লক্ষের মতো সিওপিডি রোগী মারা যায়। বাংলাদেশে আমাদের যে এস্টিমেশন, তাতে করে আমাদের হিসাবে 60 থেকে 70 লক্ষের মতো সিওপিডি রোগী আছেন। ফলে তারা কিন্তু এটি অনুধাবন করতে পারেন না যে এই ধূমপানের ফলে এত বিরাট সংখ্যক মানুষ সিওপিডিতে আক্রান্ত হচ্ছেন এবং তারা নিশ্চিত মৃত্যু পথযাত্রী। অন্য কোনো রোগে তারা মারা যাবেন কি যাবেন না, তার চেয়েও বড় কথা, এই সিওপিডি প্রাণঘাতী রোগ
এবং সেটি বন্ধ করা যেত যদি তিনি ধূমপান না করতেন। হয়তো 15 ভাগ ক্ষেত্রে সেটাও আবার যাদের বংশগত একটি ব্যাপার, জেনেটিক ফ্যাক্টরও এখানে আছে, সেটি যাদের আছে তাদের ভিতরে হয়তো সিওপিডি হতো। তাহলে তার 85% চান্স ছিল যে ধূমপান না করলে তার সিওপিডি হতো না। এখন এই ধারণাটি যদি আমাদের সমস্ত জনগোষ্ঠীর ভিতরে ঢুকিয়ে দেয়া যায়, শিক্ষিত অশিক্ষিত নিরক্ষর অক্ষর জ্ঞান সম্পন্ন সবার ভিতরেই কিন্তু এইভাবে বিশুদ্ধ বাংলায় যদি আপনি তাদেরকে তাদের বোধগম্য ভাষায় কথাটি বুঝিয়ে বলেন, তাহলে নিশ্চয়ই তারা সেটি বুঝতে পারত এবং সচেতন হতো। সচেতনতা বৃদ্ধির পরেও কিছু মানুষ হয়তো মানবে না, কিন্তু তারপরও বিরাট সংখ্যক মানুষ কিন্তু সেটা দ্বারা উপকৃত হতো এবং সিওপিডিকে প্রিভেন্ট করা বা প্রতিরোধ করা সম্ভব হতো। এটি হচ্ছে এক দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে এখন সিওপিডি যাদের হচ্ছে তাদের তো ডিটেকশন হতে হবে, নির্ণয়টা হতে হবে। রোগ নির্ণয় যদি বিলম্বিত হয় তাহলে তার কমপ্লিকেশন, যেটা আমাদের খসরুল আলম সাহেব বললেন, হ্যাঁ, আমাদের মামুন সাহেব বলেছেন এবং আদনান ইউসুফ চৌধুরী সাহেব বলেছেন, তো আমরা বিলম্বে যদি তাদের রোগ নির্ণয় করি তাহলে তখন সে স্টেজ 2, 3, 4-এ চলে আসবে। ওই যে এখন গ্রুপিং করা হয় ABCD ইত্যাদি, তার মানে এই কমপ্লিকেশনস এক্সাসারবেশনস এগুলো বেশি হবে। তার হয়তো এর ভিতরে সে কতবার হাসপাতালে ভর্তি হবে, হাসপাতাল থেকে রিলিজ পাবে, এবং এই প্রতিবার অ্যাটাকের ফলে তার ফুসফুসের যে ক্ষতিগুলো হবে সেগুলো কখনোই আর কিন্তু রিকভারি করা যাবে না। অ্যাজমা এবং সিওপিডির ভিতরে একটি বড় পার্থক্য হচ্ছে যে অ্যাজমা রোগীকে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ জীবনযাপন করানো সম্ভব হয়। তারা এমনকি খেলাধুলা করতে পারে, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় আছে। এখনকার দিনে যে আমরা যে ক্রিকেট খেলোয়াড় দেখছি নামি দামি, তাদের ভিতরে আমাদের দেশের এবং বাইরের অনেক খেলোয়াড় আছেন যারা অ্যাজমা রোগী, তাতে কোনো সমস্যা নাই, তারা ওষুধ ব্যবহার করেন, ভালো থাকেন, শ্রম দিতে পারছেন, খেলতে পারছেন। কিন্তু সিওপিডি রোগী যারা, তাদের পক্ষে কিন্তু কোনো পরিশ্রম করাই সম্ভব হয় না। ইভেন তার নিজস্ব যে ক্রিয়াকলাপগুলো, বাথরুম টয়লেট সারা, খাওয়া দাওয়া, একটু বৈকালীন ভ্রমণ করা, কিংবা তার ঘরে ছোট্ট একটা নাতি থাকলে তাকে যে একটু আদর করা, কোলে নেওয়া, এটিও তিনি করতে পারেন না। এমনও একটা পর্যায়ে চলে আসে যখন তার পোশাক আশাক পরিবর্তনেও সমস্যা দেখা দেয়। এবং যেটা খসরুল আলম ভাই বলেছেন সঠিকভাবেই, যে যেহেতু তারা সামাজিকভাবে আইসোলেটেড হয়ে থাকেন, ফলে তাদের ভিতরে একটি মানসিক সমস্যা দেখা দেয়। একটা গবেষণায়, প্রায় অনেক দেশের অনেক ধরনের গবেষণাই আছে, এতে দেখা যায় যে সিওপিডি রোগীরা 50 থেকে 65% পর্যন্ত অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগে। ডিপ্রেশনের বাংলা বিষণ্ণতা, মন খারাপ যেটা, সেটা মানে অ্যাংজাইটিতে বেশিরভাগ অস্থিরতা হয় এবং অনিদ্রা হয়, বিষণ্ণতাতেও অনিদ্রা হয় এবং মনে কোনো সুখ শান্তির অনুভূতি থাকে না, কিছুই ভালো লাগে না। ফলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো তখন তাদেরকে পেয়ে বসে, যেটা তাদেরকে আরও দ্রুত দেখা যায় মৃত্যুর দিকে ধাবিত করে। ফলে এই জিনিসটি, এই ধারণাটি জনগণকে দিতে হবে যে সিওপিডি হলে সেটিকে কিন্তু কখনোই একদম নিরাময় করা, চিকিৎসা দ্বারা নিরাময় করা সম্ভব হবে না। এটি যেই হারে ডাউনগ্রেডিং বা যেই হারে এটা নিম্নে যেতে থাকে, খারাপ থেকে খারাপতর হতে থাকে, চিকিৎসকরা শুধুমাত্র সেই খারাপ হওয়ার যে প্রবণতাটা সেইটাকে কিছুটা স্লো করতে পারে, ধীর করতে পারে, কিন্তু বন্ধ করতে পারে না। কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি যেটি দিয়ে এটিকে সম্পূর্ণরূপে বন্ধ করা যাবে। ফলে এটি হচ্ছে এই শিক্ষাগুলি মানুষকে দেয়া দরকার। আমাদের যে প্রচার যন্ত্রগুলো আছে, রেডিও, টেলিভিশন এবং ইন্টারনেটের যে ইউটিউব, ফেসবুক, যে ধরনের মিডিয়াগুলো আছে, এগুলোর মাধ্যমে জনগণের ভিতরে একটি ব্যাপক প্রচারণা দরকার। এবং এর যে মূল কারণ তামাক, এখন সেই তামাক চাষকে নিরুৎসাহিত করা, সেই তামাক ফ্যাক্টরিকে নিরুৎসাহিত করা, তামাকের মূল ট্যাক্স বৃদ্ধি করা, তামাক দ্রব্যকে কোনো দেশে নিষিদ্ধ করা বা রেস্ট্রিক্ট করা, এগুলি অবশ্যই সামাজিক রাজনৈতিক
এবং সরকারের অনেক দায়িত্ব, সেগুলো হয়তো চিকিৎসক হিসেবে আমরা তাদেরকে পরামর্শ দিতে পারি, কিন্তু সেগুলো বাস্তবায়ন কিন্তু আমরা করতে পারবো না। এনভায়রনমেন্টাল পলিউশন সম্বন্ধেও একই কথা, যে এগুলো সম্বন্ধেও আমরা পরামর্শ দিব, কিন্তু তার জন্য পরিবেশ মন্ত্রণালয় আছেন, সরকার আছেন, রাজনীতিবিদগণ আছেন, সুশীল সমাজ আছেন, তাদেরকে এই দায়িত্বগুলো নিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এখন চিকিৎসকের, একটু আগেও বলা হয়েছে যে হ্যাঁ, আমরা এই যে চিকিৎসা করব সিওপিডির চিকিৎসা মূলত ব্রঙ্কোডাইলেটর এবং কিছু কিছু ক্ষেত্রে ইনহেলড স্টেরয়েড। এখন বিষয়টা দাঁড়ালো কি তাহলে যে এই ব্রঙ্কোডাইলেটর দিতে হবে আমাদেরকে ইনহেলার ফর্মে, এই যে এরকম ইনহেলারগুলো, এটি নয় যে যেটা ডাক্তার সাহেব লিখবেন সেটি দিতে হবে। এখন সেই ইনহেলারটি একজন সিওপিডি রোগী ঠিক মতো গ্রহণ করতে পারে কি না, সেইটি একটি বড় সমস্যা হয়, যে অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ ঔষধ লেখা হলেও রোগীরা কিন্তু সেই ইনহেলারটি যথাযথ প্রয়োগ করতে পারে না। ফলে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, তাদেরকে সামনে রেখে বুঝিয়ে দেখিয়ে দিতে হবে। আমি এই কাজটির কথা আমার জুনিয়র কলিগদেরকে, আমার ছাত্রদেরকে এবং অন্যান্য যারা সিওপিডি রোগী চিকিৎসা করেন তাদেরকে আপনার মাধ্যমে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই যে আপনি শুধুমাত্র, ডাক্তার ভাইদের কথা বলছি, আপনি শুধুমাত্র ইনহেলার প্রেসক্রাইব করলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না। সেই ইনহেলারটি যথাযথভাবে রোগী টানতে পারলো কি না সেটি নিশ্চিত করার জন্য হয় আপনাকে নিজে অথবা আপনার নিয়োজিত কোনো ট্রেন্ড নার্স কিংবা আপনার অ্যাসিস্ট্যান্ট কাউকে না কাউকে দিয়ে করতে হবে। উন্নত বিশ্বে এই দায়িত্বটি অনেকটি ফার্মাসিস্টের উপরে বর্তায়, কারণ সেখানে প্রত্যেকটি ওষুধের দোকানে ফার্মাসিস্ট আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রত্যেক দোকানে, মানে ওষুধের দোকানে ফার্মাসিস্ট পাওয়া এখনও অন্তত নাই। ভবিষ্যতে হইলে সেটা ভিন্ন কথা। ফলে চিকিৎসক যিনি প্রেসক্রাইব করলেন তাকে দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিতে হবে। খুব সংক্ষেপে আপনি এটি তাকে ঝাঁকাতে বলেন এবং এটাকে এভাবে ধরতে হবে। অনেকে এটাকে উল্টো ধরেন, এই উল্টো ধরলে কিন্তু এটা ওষুধ বের হয় না, এক চাপ দুই চাপের পরে আর ওষুধ বের হবে না। ফলে এটি সঠিকভাবে ধরতে হবে। এখানে চাপ দিলে যে গ্যাসটি বের হয় সেই গ্যাসটিকে টেনে নিতে হবে মুখে, এই যে চাপ দিবে এবং সাথে এটাকে টেনে নিয়ে বুকের, অর্থাৎ ফুসফুসের যে রোগটি হয়েছে, লাংসের রোগ তো এটি, শ্বাসনালীর রোগ মানে লাংসের রোগ, এখন সেই শ্বাসনালীতে ভিতর দিয়ে যখন প্রবেশ করলো তখন এটাকে আটকে রাখতে হবে। আমরা বলি 10 সেকেন্ড, ন্যূনতম 10 সেকেন্ড, আপনি বেশি রাখেন ভালো, সমস্যা নেই। এরপরে আপনি এটা আবার ছেড়ে দিয়ে আরেকটি চাপ নেবেন, একবারে দুটি তিনটি চাপ সেটাও দিবেন না। ফলে এই জিনিসগুলো রোগীকে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দিলে, সঠিকভাবে প্রয়োগ করলে অন্তত তারা সিমটম ফ্রি বা উপসর্গবিহীন জীবনযাপন করতে পারে। ফলে এই কাজটি বোধহয় আমাদের মামুন সাহেব খুব সুন্দরভাবেই বলেছেন যে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আমাদের কলিগদের কাছ থেকেও অনেক সময় আমরা দেখি যে হ্যাঁ, লেখা হয়েছে ঠিকই, ওষুধ ঠিকই আছে, কিন্তু আসলে রোগী ব্যবহার করতে পারেনি। সেটা তো এখন কাকে আমরা ব্লেম করব? তাহলে বুঝতে হবে যে কাউকে না কাউকে সেই দায়িত্বটি নিতে হবে। সমাজের সচেতন নাগরিক হিসাবে আমরা চিকিৎসক, আমাদেরকেই সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। তৃতীয়ত যে বিষয়গুলো আছে সেটা খসরুল আলম সাহেব আলোকপাত করেছেন, যে এই রোগটি হচ্ছে তো 40 ঊর্ধ্ব মানুষেরই বেশি। 40-এর নিচে সম্ভব, কিন্তু সে সংখ্যা খুবই কম, বেশিরভাগই 40-এর ঊর্ধ্বে। ফলে যখন এই বয়সে যেই সিওপিডি হয় তখন তাদের তখন তাদের অনেকেরই দেখা যায় হাইপার টেনশন থাকে, ডায়াবেটিস থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ, স্মোকার হিসাবে, ধূমপায়ী হিসাবে তার ইসকেমিক হার্ট ডিজিজ হবার প্রবণতা অধূমপায়ীদের তুলনায় বেশি থাকে, এবং সিওপিডির কারণেও দেখা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজের হার বেশি। সিওপিডি রোগী ইটসেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিজিজ। অর্থাৎ এইগুলো মনে রাখতে হবে। এবং যারা এই সিমটমের কারণে অলস জীবনযাপন করে তাদের দেহ কারো স্থূলকায় হয়ে যেতে পারে, কেউ অবশ্য এমফাইসেমাটাস রোগী শুকিয়েও যায়, তো স্থূলকায় হয়ে তাদের আবার ডিসলিপিডেমিয়া বা রক্তের কোলেস্টেরল, চর্বি ইত্যাদিও বেড়ে যেতে পারে। এবং এর সাথে আমি একটু আগেও বলেছি যে 50 থেকে 65% লোকের ভিতরেই অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থাকে। ফলে আপনি যখন চিকিৎসা করবেন তখন এই সবগুলো বিষয়কে একত্রিত করে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি আপনি চিকিৎসা না দেন তাহলে পরে কিন্তু সেই রোগীটি
খুব কমফর্ট ফিল করবে না, স্বস্তি বোধ করবে না। হয়তো তিনি চিকিৎসা পাচ্ছেন, তারপরেও বলবে না আমার তো ভালো লাগছে না। এবং ফলে যেটা হয় যে অনেক রুগী তাদের এই ডিসস্যাটিসফ্যাকশনের কারণে তারা হয়তো আমাদের দেশ ছেড়ে বাইরেও চলে যায়, এটিও সত্যি কথা। ফলে এটির জন্য হয়তো ক্ষেত্র বিশেষে টিম ওয়ার্ক দরকার হয়, যেখানে কার্ডিওলজিস্টের ইনভলভমেন্ট দরকার হতে পারে, এন্ডোক্রাইনোলজিস্টের প্রয়োজন হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো হয়তো বড় বড় সেটিং যেখানে আছে সেখানে সম্ভব, মফস্বলে যেখানে নেই সেখানে একজন চিকিৎসক যিনি চিকিৎসা করেন তাকে কিন্তু এই এই পুরো জিনিসগুলোকে কোঅর্ডিনেট করে চিকিৎসাটা দিতে হবে। এবং যেখানে তিনি মনে করবেন যে আর সেটা তার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন তিনি একজন ভিন্ন ডিসিপ্লিনের চিকিৎসকের সাহায্য গ্রহণ করবেন। আর এর এর যেটা আমরা বলতে চাই যে এই লোকটিকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে তার জন্য কি দরকার? সিমটম ফ্রি জীবন, এবং তার সে যে কর্ম করে খেত সেই কর্মটি এখন সে করতে পারবে কিনা। হ্যাঁ, যদি সেটা সম্ভব হয়, সেখানেই হয়েছে রিহ্যাবের প্রশ্ন। যদি সেটা সম্ভব হয় তাহলে তাকে ট্রেনিং দিয়ে দিয়ে সেই রিহ্যাবের কাজটি করতে হবে, যাতে তার পক্ষে কায়িক শ্রম কম করেও অন্তত কিছু কিছু কাজকর্ম করে তিনি ভালো থাকতে পারেন। তার যাতে বারবার ইনফেকশন না হয়, কারণ প্রতিবার ইনফেকশন হওয়া মানেই ফুসফুসের একটা অংশকে আরও বেশি ড্যামেজ করবে এবং সেটি আর নর্মাল হবে না, ফলে তার লাং ফাংশন ধীরে ধীরে কমতেই থাকবে। তো সেই ক্ষেত্রে তাকে কিছু কিছু ভ্যাকসিন আছে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন, এ দুটি ভ্যাকসিন আমরা অন্তত তাদেরকে দিতে উৎসাহ দিতে পারি এবং পরামর্শ দিতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যে এ বছরের থিম হচ্ছে ইওর লাংস ফর লাইফ। এর মানে হচ্ছে এই, দেখেন আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ ভাইটাল, কোনো একটি অঙ্গ বিকল হলে একটি মানুষ সুস্থভাবে তো নয়, মানে বেঁচে থাকা সম্ভব হয় না যদি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। তার ভিতরেও হার্ট এবং লাং এই দুইটি অঙ্গ কিন্তু অ্যাক্টস ইন এ কনসার্ট, মানে দুইটি জয়েন্টলি কাজ করে। হার্টের রোগ যখন হয়, অর্থাৎ হার্ট যখন ফেল করে, তখন ফুসফুসে পানি জমে। হার্ট ফেলিওরের রুগীর, লেফট হার্ট ফেলিওরের রুগীর প্রথম পানি জমে ফুসফুসে, তারপরে সারা শরীরে পানি জমে, পা ফুলে যায় ইত্যাদি, যেটাকে আমরা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলি। আর শুধু লেফট হার্ট ফেলিওর যখন হয় তখন আমরা পালমোনারি ইডেমা বলি। তার মানে হার্ট যদি ভালো পাম্পিং করতে না পারে তাহলে ফুসফুসে পানি জমবে। সিমিলারলি ফুসফুস যখন ভালো গ্যাস এক্সচেঞ্জ করতে পারবে না, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যেই এক্সচেঞ্জ হওয়া দরকার সেটি করতে পারবে না, সেখানে তখন তার শরীরে ওই কার্ডিয়াক ফেলিওর দেখা দিবে, যেটা খসরুল আলম ভাই বলেছেন, যেটা রাইট হার্ট ফেলিওর বা আমরা কর পালমোনালি বলি। এবং এই গ্যাস এক্সচেঞ্জ না হবার ফলে কি হবে, তার যে হাইপোক্সিয়া হবে, তার ফলে সারা শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিবে। এক, দুই নম্বর হচ্ছে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন এটাকে টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। ফলে প্রত্যেকটা অর্গানেরই কিন্তু ফেলিওর আছে। হার্টের জন্য হার্ট ফেলিওর নিয়ে আমরা যেমন উদ্বিগ্ন, লিভার ফেলিওর নিয়ে যেমন আমরা উদ্বিগ্ন, কিডনির ফেলিওর নিয়েও যেমন উদ্বিগ্ন, লাং ফেলিওর শব্দটা হয়তো ওইভাবে প্রচলিত নয় এবং এটি নিয়ে হয়তো আমাদের সমাজে তেমন উদ্বেগও দেখা যায় না, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বা কোটির উপরে রোগী আছে যারা লাং ফেলিওর নিয়ে জীবনযাপন করছে। এবং এটি যখন সম্পূর্ণ, এবং এই কোভিডকালে আমরা বুঝতে পেরেছিলাম যে লাং ফেলিওর কতটা মারাত্মক হতে পারে। একটু অক্সিজেনের জন্য মানুষের কত হাহাকার আমরা দেখেছিলাম, তখন যে হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেবার জন্য আমাদের কত প্রচেষ্টা ছিল। তো আমরা এই জিনিসগুলোকে জনগণের ভিতরে ডিসেমিনেট করতে চাই যে এই দৈন্য দশাতে না পতিত হতে চাইলে আমাদেরকে সিওপিডি রোগ প্রতিরোধ করতে হবে। এবং সেটা প্রতিরোধ করার উপায় হচ্ছে আমাদের জীবনযাত্রার প্রণালী, আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করা। আমরা ধূমপান করব না, আমরা যথাসম্ভব পলিউশন বা দূষণ মুক্ত বায়ু সেবন করব। এই মাস্কের কথাটা আমি প্রায়শই বলি যে কোভিড শুধু আমাদেরকে মাস্ক পরতে বাধ্য করলো সেটা নয়,
আমাদের মতো এই রকম পরিবেশগত যে সমস্ত দূষণ যে দেশে আছে সেই সব দেশের সকল সময়েই একটি মাস্ক পরে থাকলে অনেক ধুলাবালি বায়ু দূষণ থেকে কিন্তু আমাদের ফুসফুস রেহাই পেতে পারে, তাতে করে কিন্তু আমরা অনেকটাই শ্বাসতন্ত্রের রোগ থেকে রক্ষা পেতে পারি। ফলে আমার বক্তব্য এটিই হবে যে এই সিওপিডি রোগের বিরুদ্ধে আমাদের প্রথম কর্তব্য হয়েছে প্রতিরোধ, প্রতিরোধ এবং প্রতিরোধ, এবং সেটির মধ্যে অন্যতম হয়েছে ধূমপান। অতএব সেই ধূমপান সম্বন্ধে আমার মনে হয় যে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে ইন্টারমিডিয়েট বা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পাঠ্যপুস্তকে এর কিছু না কিছু কারিকুলামে থাকা উচিত, যাতে করে পরবর্তী প্রজন্ম যারা আসবেন তারা ধূমপান করতে অন্তত 7 বার চিন্তা করবেন, তাহলে ভবিষ্যতে সিওপিডি রোগীর সংখ্যা কমে আসবে। আর এখন যারা সিওপিডি রোগী আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা আপনাদের ন্যূনতম শ্বাসকষ্ট বা এই যে হয়রান লাগা এইটুকু হলে পরেও আপনারা বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিন, ধূমপান বন্ধ করুন এবং আপনাকে যে চিকিৎসা দেয়া হয় সেটি যথাযথভাবে গ্রহণ করুন। তাহলে পরে আপনারা অন্তত যেই এক্সপেক্টেন্সি আপনাদের ছিল অরিজিনালি, যতদিন বেঁচে থাকার সম্ভাবনা ছিল, তা সেই পর্যন্ত না হলেও তার কাছাকাছি সময় বাঁচতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ স্যারকে। স্যার খুব গুরুত্ব সহকারে এবং বিশদভাবে আমাদের সিওপিডি কে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি এবং কিভাবে